আমরা কিন্তু সেই গণতান্ত্রিকতা হারিয়ে ফেলেছি। আমাদের দেশে 40টার মতো ভাষাভাষী জনগোষ্ঠী বাস করেন। আমরা কি তাদের খবর রাখি? খুব অল্প জনগোষ্ঠীর দেশ, কিন্তু তাদের সব মাতৃভাষায় সব ধরনের বই পাওয়া যায় এবং তারা তাদের মাতৃভাষায় উচ্চ শিক্ষা লাভ করে। আপনি যদি ইউরোপের দেশগুলো বলেন, ধরুন চেকোস্লোভাকিয়া, এখন তো ভাগ হয়ে চেক আর স্লোভাক হয়ে গেছে। চেক জনগোষ্ঠী কতজন, কিন্তু চেক ভাষায় আপনি সব কিছু করতে পারেন। আমি আপনার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ওয়ারশো গিয়েছিলাম, পোল্যান্ডের রাজধানী, এবং সেইখানে আপনার সায়েন্টিফিক যে পেপারগুলো প্রেজেন্টেড হচ্ছে পোলিশ ভাষায়, ইংরেজি ট্রান্সলেশনের ব্যবস্থা আছে পোলিশ ভাষায়। তাহলে আমরা বাঙালিরা সারা দুনিয়াতে ভাষী জনগোষ্ঠী হিসাবে পঞ্চম হব? এর পিছনে হবে না, একটু আগেও হতে পারি। তা আমাদের এত দীনতা কেন? কেন আমরা ভাষাভিত্তিক একটা রাষ্ট্র গড়ার পরেও আমরা মাতৃভাষায় আমাদের উচ্চশিক্ষা করতে পারিনি? কেন আমরা উচ্চ আদালতের ভাষা মাতৃভাষায় করতে পারিনি? ফলে আমরা সত্যি কোনো দিবস উপলক্ষে অনেক বড় বড় কথা বলি, কিন্তু বাস্তব কাজ এটার প্রতিফলন ঘটাই না। আমি যদি আমার কথা বলি, আমি একজন ডাক্তার, এবং যারা আমার প্রেসক্রিপশন দেখেছেন অনেকে আশ্চর্য হন, কারণ আমি বাংলায় প্রেসক্রিপশন করি এবং আমি আমার রোগী দেখার জন্য সফটওয়্যার ডেভেলপ করিয়েছি অনেক কষ্ট করে, কারণ এইগুলা কাজ তো খুব বেশি আগ্রহ পায় না কেউ, যেন আমি বাংলায় টোটাল কাজটা করতে পারি, সেইভাবে করতে পারি। তো এটা কি অসম্ভব? হয়তো আমার প্রচেষ্টা আমার মধ্যেই শেষ হয়ে যাবে, তবু আমার জেদ, আমি করব। কেন আমরা রাষ্ট্রীয়ভাবে পারি না? আমাদের জাতীয় সংকল্পের অভাব, আমাদের জাতীয় সংকল্প নাই জাতি হিসাবে আমাদের নিজেদের বড় হওয়ার। এবং সত্যি বলতে কি, আমাদের জাতি হিসাবে বড় কথা বলি বলে মনে মনে আমাদের আত্মবিশ্বাসও নাই। মনে মনে আত্মবিশ্বাস থাকলে আমরা সবই করতে পারতাম। আমরা মনে মনে হীনমন্যতায় ভুগি, কিন্তু বড় বড় গল্প করি। এবং এইখানে কে ঘটছে? কিন্তু মানুষের ভাষা শুধু হেয়ার এন্ড নাও না, মানুষের ভাষা দেয়ার এন্ড দেন ওই সময় ঘটেছিল, ওইখানে ঘটেছিল, আমরা বলতে পারি। শুধু তাই না, প্রাণীদের ভাষা যেখানে প্রাণীর আবেগটাকে প্রকাশ করে, মানুষের ভাষা একটা বস্তুর বর্ণনা প্রকাশ করে। ফলে মানুষের ভাষা প্রাণীদের ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, এবং এইটাই হচ্ছে সেই পার্থক্য যেটা একটা মানুষ থেকে একটা প্রাণীকে পার্থক্য করে দেয়। কারণ বুদ্ধিবৃত্তির দিক দিয়ে অনেক প্রাণী রয়েছে যাদের বুদ্ধিবৃত্তি অনেক উঁচু। একটা হাতির বুদ্ধিবৃত্তি আমাদের হয়তো একটা 5 বছরের বাচ্চার কিংবা 4 বছরের বাচ্চার সমান হতে পারে, একটা ডলফিনের বুদ্ধিবৃত্তি। তবু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এই, তারা এর থেকে বেশি আগাতে পারবে না। কিন্তু মানুষের বুদ্ধিবৃত্তি কোনো সীমা নাই। কি অর্থে? যেমন ধরুন, যখন নিউটন তার সূত্রগুলো আবিষ্কার করেছেন, এর আগ পর্যন্ত মানুষেরা কিন্তু এই বিষয়গুলো মোটেই জানতো না। কিন্তু এখন একজন 10-এর ছাত্র এই বিষয়টাকে আয়ত্ত করে ফেলতে পারে, তাহলে সে অনেক এগিয়ে গেল না? ফলে আমরা আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের প্রজন্মে বাহিত যে অভিজ্ঞতা, তার উপরে দাঁড়িয়ে আছে। সেই হিসাবে আমাদের জ্ঞানের সীমা নাই, বাড়তেই থাকে সেটা। এবং সেটা কেন সম্ভব? সেটা সম্ভব ভাষার জন্য। ফলে ভাষার আশ্রয়ে আমরা মানুষ হয়ে উঠি। যেমন মার জঠরে আমরা মানুষের মতো একটা জীব হয়ে উঠি, তদ্রূপ ভাষার আশ্রয়ে আমরা মানুষ হয়ে উঠি। সেই জন্যই মাতৃভাষা, মায়ের মতো ভাষা এটা। তাহলে ভাষা এই হিসেবে এত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং সাধারণত কোনো মানুষ একটা ভাষাতেই প্রথমে অভ্যস্ত হয়। ব্যতিক্রম আছে কিছু বর্তমান দুনিয়াতে, কিন্তু সাধারণত একটা ভাষাতেই অভ্যস্ত হয়। পরে যখন সে আরেকটা ভাষা শিখে, তখন প্রকৃতপক্ষে সে অনুবাদ করে, এবং অনুবাদটা অনেক সময় খুব দ্রুত হয়। যেমন আমরা কিন্তু চিন্তা করি বাংলায়, কিন্তু ইংরেজি হয়তো ট্রান্সলেট করে করে বলি, বা ইংরেজি শুনলে এটা বাংলায় ট্রান্সলেট করে বুঝি। ব্যাপারটা এমন দাঁড়ায়। সেই জন্য গুরুত্ব হচ্ছে মাতৃভাষাকে আয়ত্ত করার প্রসঙ্গ। এখন মাতৃভাষার প্রসঙ্গটা এটা এমন
যে মানুষের মানুষ হিসাবে বিকাশ লাভ করার সঙ্গে সঙ্গেই তার ভাষা বিকশিত হয়েছে। ফলে মানুষের বিকাশের সঙ্গে ভাষার বিকাশকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নেই, কারণ এইটাই মানুষকে মানুষ করেছে। ভাষার বিকাশই মানুষকে মানুষ করেছে। কারণ মানুষের থেকে সবচেয়ে কাছের যে প্রাণী সেটা হচ্ছে শিম্পাঞ্জি। কারণ শিম্পাঞ্জির সঙ্গে মানুষের জেনেটিক ম্যাটেরিয়ালে পার্থক্য 1% মতো জেনেটিক ম্যাটেরিয়ালে পার্থক্য। কিন্তু এত পার্থক্য কেন? শিম্পাঞ্জিরা কেন এত অগ্রসর হতে পারলো না এত এত মানুষের কাছাকাছি হওয়ার পরেও? কারণ শিম্পাঞ্জির ক্ষেত্রে এই ভাষা ডেভেলপ করেনি। আমেরিকার একটা ভার্সিটিতে শিম্পাঞ্জিদের নিয়ে দীর্ঘদিন গবেষণা হয়েছে যে তাদের ভাষা শেখানো যায় কিনা, এবং তারা কিছুটা সফল হয়েছে। সেটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। তারা কিছুটা সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক প্রক্রিয়ার সঙ্গে ভাষার যে একটা সংযোগ ঘটে যায়, যেটা শিম্পাঞ্জিদের ক্ষেত্রে ঘটে না, ফলে তাদের আর অগ্রগতি ঘটে না। এখন দেখুন ভাষার ক্ষেত্রে কি ঘটে। ভাষার প্রত্যেকটা শব্দই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, একটা কমন জিনিস। যেমন ধরুন আমি বললাম গাছ, তা আপনি বলবেন ইট ইজ এ কংক্রিট থিং। গাছ তো একটা কংক্রিট থিং। আমি যদি বলি ভালোবাসা, ইট ইজ এন অ্যাবস্ট্রাক্ট থিং। কিন্তু যদি বলি গাছ, ইট ইজ এ কংক্রিট থিং। এক অর্থে কংক্রিট, কিন্তু প্রকৃতপক্ষে না। আমি যদি বলি একটা গাছ দেখান, আপনি কখনো একটা গাছ দেখাতে পারবেন না। আপনি বলবেন কেন পারবো না, সামনেই দেখাবো একটা গাছ। আমি বলবো এটা তো আম গাছ। গাছ বলে কিন্তু কিছু নাই দেখেন দুনিয়াতে, হয় আম গাছ আছে না জাম গাছ আছে। এর মানে কি? এর মানে হচ্ছে গাছ একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্ট কখনোই সম্ভব না ভাষার সাহায্য ছাড়া। ফলে এই যে আমরা চিন্তা করতে পারি, এটা ভাষার মাধ্যমেই সম্ভব। ভাষা ছাড়া চিন্তা করা সম্ভব না। ফলে আমি যেটা বলতে চাচ্ছি, ভাষা সেই জন্যই গুরুত্বপূর্ণ। এবং কোন ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ? মাতৃভাষা। যে ভাষায় শিশু বড় হয়ে উঠল, তার মার ভাষা কিনা সেটা ইম্পর্টেন্ট না, যে ভাষায় শিশু বড় হয়ে উঠল। এখন এই ভাষা আমি সমাজ থেকে শিখে নিচ্ছি। কোনো বাচ্চাকে যদি আমি স্কুলে নাও পড়াই, সে তো ভাষা শিখবে, সমাজ থেকে শিখবে, এবং এইটাই ভাষা শেখার প্রকৃত সহজ উপায়। কিন্তু আমাদের দায়িত্ব কি? কারণ ভাষার আরেকটা রূপ রয়ে গেছে, সেটা হচ্ছে লেখ্য রূপ। আমরা যে ভাষায় লিখি, এইটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ। কারণ মানুষের লিপি আবিষ্কার 10,000 বছরের পুরনো হবে, এরা বেশি পুরনো নয়। এরা কিন্তু মানুষ লিখতে জানতো না। মানুষ যখন লিখতে জানলো, তখন কিন্তু অন্য একটা ডাইমেনশন তার আবার তৈরি হলো ভাষার ক্ষেত্রে। কারণ আপনি যা বলেন, আপনি তা আবার লিখেন না। আপনি লিখতে গেলে অন্যভাবে লিখেন, লিখতে গেলে অন্যভাবে লিখতে হয়। বাচ্চা যখন ভাষা শিখে, তখন শিখে ডায়ালগের মাধ্যমে। আমাদের সঙ্গে অনবরত কথোপকথন হয়, এবং সে কথোপকথনের মাধ্যমে ভাষা শিখে। এইটাকে সে আত্মীকরণ করে, ইন্টারনালাইজ করে। এবং দেখবেন ছোট বাচ্চারা, তারা যখন কোনো কাজ করে, তারা কথা বলে বলে কাজ করে। এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে, যদি তাদের কথা বলাকে বাধা দেওয়া হয়, তাহলে কাজে ভুল হয় বেশি। কারণ কথা তাকে গাইড করে। তা কথা কি আমাদের গাইড করে না? আপনি যখন একটা কাজ করেন, আপনি মনে মনে বলেন তারপর এটা করতে হবে, তারপর সেটা করতে হবে, কিন্তু আপনি বলেন না মুখে মুখে, কিন্তু মনে মনে কিন্তু চিন্তা করতে থাকেন। এটা গাইড করে। আপনি যখনই অভ্যাসবশত কাজ করেন, মনে মনে চিন্তা না করেন, মনে অন্য চিন্তা করেন, আপনি ভুল করে ফেলেন। বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ তাদের মধ্যে গণতান্ত্রিক বোধ ছিল। কারণ উর্দু পাকিস্তানের কোনো অঞ্চলের ভাষাই ছিল না। কারণ পাকিস্তানের দেখেন পাঞ্জাবি আছে, সিন্ধি আছে, বালুচ আছে, এবং পশতুন আছে। উর্দু কোনো অঞ্চলের ভাষা না। উর্দু হচ্ছে গিয়ে বিহার, উত্তরপ্রদেশ অঞ্চলের ভাষা। ফলে বাঙালিদের দাবি ছিল বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এর মানে গণতান্ত্রিকতা এই চেতনার মধ্যে রয়ে গেছে। তারা কিন্তু বলে নাই আমরা মেজরিটি, সুতরাং আমাদেরটাই একমাত্র রাষ্ট্রভাষা হবে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কিন্তু সেই গণতান্ত্রিকতা হারিয়ে ফেলেছি। কিভাবে? আমাদের দেশে 40টার মতো ভাষাভাষী জনগোষ্ঠী বাস করেন। আমরা কি তাদের খবর রাখি? ফলে আমাদের কিন্তু সংখ্যাগুরু হিসেবে একটা আলাদা দায়িত্ববোধ রয়েছে তাদের প্রতি।
আমরা অনেক কাজই করি আনুষ্ঠানিকতা মাত্র, আমাদের আন্তরিকতা থাকে না। এবং এই ক্ষেত্রে এইটাও প্রমাণ একটা। কীরকম? আমরা 5টা ভাষায় অনবরতই প্রাথমিকের বইগুলো প্রকাশ করছি, কিন্তু এই বইগুলো কেউই পড়ায় না, এগুলো পড়েই থাকে। আমরা কিন্তু খেয়ালও করি না যে আমরা যে প্রতি বছর এত টাকা খরচ করতেছি, এটার ফলাফলটা কি। আমি চিন্তা করছি যে আমরা যেটা করব, যেহেতু এইসব ভাষার শিক্ষক পাওয়া যাচ্ছে না, শিক্ষক স্বল্পতা রয়েছে, আমরা সুন্দর লেকচার তৈরি করব ওইসব ভাষায়, যেন ছাত্ররা দেখে দেখেই শিখতে পারে এবং অন্য টিচাররা এটা দেখে শিখে ছাত্রদের পড়াতে পারে। এটা আমাদের একটা টার্গেট, আমরা এটা করব। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, অনেক বেলা হয়ে গেছে। আমি যেটা বলবো, এইখানে আমরা যারা প্রাথমিক শিক্ষা পরিবারে রয়েছি, প্রত্যেকে আজকে যেন মনে মনে সংকল্প করি যে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি। সেটা হচ্ছে আমাদের শিশুদের তাদের মাতৃভাষায় স্বাক্ষর করে তোলা। মাতৃভাষা তো এমনি শিখে ফেলে, কিন্তু তাকে স্বাক্ষর করে তোলা, কারণ এর মাধ্যমে আমি তাকে কিন্তু ক্ষমতাবান করে তুলি। এবং আমাদের শিশুরা বেশিরভাগ সময়ই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার থেকে আসে, ফলে সামাজিক বৈষম্য নিরসনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি আমরা আমাদের শিশুদের প্রকৃতপক্ষে স্বাক্ষর করে তুলতে পারি। এবং আমাদের জুলাই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেটার কিন্তু গুরুত্বপূর্ণ স্পিরিটই হচ্ছে বৈষম্যহীনতা। দেখবেন যে স্লোগানটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, যে সংগঠনের নামে যে বিষয়টা যুক্ত আছে, সেটা হচ্ছে বৈষম্যহীনতা, বৈষম্যহীন। এবং আমরা যদি সত্যি আমাদের শিশুদের মাতৃভাষায় স্বাক্ষর করে তুলতে পারি, বাংলাদেশকে বৈষম্যহীন করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ফলে আমরা যেন শুধু কথার কথা না বলি, আমরা যেন কাজে তার প্রতিফলন ঘটাই। সবাইকে ধন্যবাদ।